পড়া দিয়েছিল। কে একটু হেল্প করেন, লাস্ট ক্লাসে কত পর্যন্ত পড়া হয়েছিল? 69 না 70? স্যার 62 পর্যন্ত পড়া হয়েছিল স্যার। 62? না 62 স্যার, 65 পর্যন্ত ছিলাম, তারপরের ক্লাসটা আমি করতে পারিনি। স্যার 68 পর্যন্ত ছিল। 68 স্যার 68। ওকে 68, যেহেতু সবাই বলছে 68, কাজে 68 হবে। ওকে, এখন আমরা পড়ব 69। 69-এর কি ভাষ্য? 69-এর ভাষ্য হচ্ছে যে প্রত্যয়নকারী কোনো সাক্ষীকে যদি পাওয়া না যায়, তবে অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষীর মধ্যে অন্তত পক্ষে একজন প্রত্যয়ন সেই ব্যক্তির হাতের লেখা। অর্থাৎ যখন আপনাদের উইটনেস নিয়ে প্রশ্ন হবে যে সে এই দলিলের উইটনেস ছিল কি না, ছিল কি ছিল না, ধরেন কাউকেই পাওয়া যাচ্ছে না, এর আগে কি দেখলাম যে মানে সম্পাদন হয়েছে কিনা সেটা কি করব, উইটনেস দিয়ে প্রমাণ করব। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে উইটনেসই প্রমাণ করা প্রয়োজন হয়ে পড়তেছে, কারণ উইটনেস নিয়েও চ্যালেঞ্জ আসছে যে উইটনেস আলারা বলতেছে যে এই দলিলে তো আমি সাক্ষী হই নাই। তাহলে এই কথার আপনি কাউন্টার কি করে দেবেন? এই কথা বলতেছে 69 বলতেছে যে আপনি কাউন্টার দিবেন এইভাবে যে ঠিক আছে, তোমার হাতের লেখা দাও, তুমি তোমার নামটা লেখো, হাতের লেখা দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে তাকে সে এই দলিলের প্রত্যয়নকারী কিনা, অর্থাৎ সে উইটনেস কিনা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ব্যাপারটা কেমন তাহলে? ব্যাপারটা দাঁড়ালো এরকম যে স্যার এটা উইটনেসই যদি অস্বীকার করে। জি, কেউ কিছু বলছিলেন? স্যার বললাম যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এর আগে আমরা কি পড়ছি যে মানে সম্পাদন যদি অস্বীকার করে তাহলে সাক্ষী নিয়ে এসে সম্পাদন প্রমাণ করতে হবে, তাই পড়ছি না এর আগের সেকশনে? মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে উইটনেসই অস্বীকার করতেছে যে আমি সম্পাদনে ছিলাম না, আমি জানি না। তাহলে সেটা কেমনে প্রমাণ করতে হবে? এক পার্টি বলবে যে হ্যাঁ সে উইটনেস ছিল, আরেক পার্টি বলবে আমি উইটনেস ছিলাম না। এই তো পক্ষ। আচ্ছা, যে পক্ষ দাবি করতেছে যে সেই ব্যক্তি উইটনেস ছিল, তাকে কি করতে হবে? তখন তার হ্যান্ডরাইটিং আনতে হবে যে এই ব্যক্তিটা এভাবে প্রমাণ করবে স্যার। জি, হ্যান্ডরাইটিং দিয়ে কিভাবে প্রমাণ করা যাবে যে সে উইটনেস ছিল? আচ্ছা, আপনি ধরেন আপনার লেখার একটা প্যাটার্ন আছে না ভাইয়া? না, যদি আপনার মূল দলিলটা হারাই ফেলে বা পাওয়া না যায়, সেক্ষেত্রে কেমনে করবে? মূল দলিলটা হারায় না ফেললে তো সেটা অবশ্যই সার্টিফাইড কপি তো এমনি দেওয়া যায়, সেকেন্ডারি এভিডেন্স তো অটোমেটিক হয়ে গেল। কিন্তু স্যার সার্টিফাইড কপিতে তো আপনার ওই যে আমি উইটনেস আপনাকে বলতেছি, আপনি শনাক্তকারীর মানে হাতের লেখা থাকবে না। জি, বুঝিনি। হ্যাঁ, শনাক্তকারী সার্টিফাইড অবশ্যই শনাক্তকারীর হাতে লেখা থাকবে না, কিন্তু সেটা তো হচ্ছে তখন পাবলিক ডকুমেন্টে প্রমাণিত পরিণত হয়ে যাবে। স্যার আমি একটু পাবলিক বলবো। ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার ভাই শুনেন, পাবলিক ডিমান্ড রেজিস্ট্রেশন রিকভারি অ্যাক্টে 7 ধারায় বলা আছে আপনি যতই একটা দলিল রেজিস্ট্রেশন করেন না কেন, ওই দলিলের আরেক কপি আপনার কাছে রেজিস্ট্রার অফিসে সংরক্ষণ থাকে। আর কোর্টে যখন আপনি যাবেন তখন আপনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন উঠবে যে এই হাতে লেখা আপনার, তখন আপনি যদি বলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে, আর যদি বলেন যে না ঠিক আছে না, তাহলে আপনাকে একটা কাগজ দিবে, বলবেন ঠিক আছে তাহলে এখন লিখেন, আপনার নাম লিখেন, ঠিক আছে? ওইটাই হচ্ছে ফুল কোরোবোরেটিভ এভিডেন্স হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে সাক্ষ্য আইনের বিশ্লেষণ 9 ধারার গ প্রধানে বলা আছে। আচ্ছা, ওকে, আই থিংক আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। তারপরেও আপনার সুবিধার জন্য আমি বলি, সেটা হচ্ছে যে এইখানে দেখেন হাতের লেখা দিয়ে প্রমাণ করা যায়। আপনি কি সবসময় আমরা হচ্ছে একেবারে খুব অ্যাডভার্স সিচুয়েশন চিন্তা না করি, ঠিক আছে? জগতের আসলে অ্যাডভার্স সবকিছু সবসময় ক্রিয়েট থাকে না। আপনি যদি বলেন যে মূলটা হারাই গেছে, আমি একটু তাহলে সেখানে ভুক্তভোগী তো এইজন্য বলতেছি স্যার। না না না, ঠিক আছে ঠিক আছে, ওকে আপনি কন্টিনিউ করেন স্যার। ওকে। আর ভাইয়া যেটা বলতেছিলেন যে মিলায়া দেখার সুযোগ আছে, এই মিলায়া দেখার সুযোগ কোন সেকশন দেয় জানেন? মিলায়া দেখার সুযোগ দেয় হচ্ছে আপনার সেকশন 73 অফ এভিডেন্স অ্যাক্ট। এটা কোর্টের কোন জুরিসডিকশন, যে কোর্ট আপনাকে তার সম্মুখে লিখতে বলতে পারে, আপনার হ্যান্ডরাইটিংটা ম্যাচ করতে পারে, ক্রস ম্যাচ করতে পারে।
আপনি একটা ডায়েরিতে লিখে রাখছেন বা আপনি একটা দলিলে স্বাক্ষর করে রাখছেন, আপনাকে বলবে যে ঠিক আছে বাবা এখন তুমি স্বাক্ষর দাও তো আমার সামনে, স্বাক্ষর দিবেন, কোর্ট ম্যাচ করে দেখবে, কারণ কোর্টের এই পাওয়ারটা আছে। ওকে, জি স্যার। তাহলে আমরা যদি প্রত্যয়ন সম্পর্কে কোনো প্রশ্ন আসে, তাহলে প্রত্যয়নকারী সাক্ষী যদি অস্বীকার করে বা তাকে পাওয়া নাই যায়, তাহলে আমরা তার হ্যান্ডরাইটিং দিয়ে সেটা প্রমাণ করতে পারি। ওকে, এরপরে কত? 70। 70 কি বলে? 70টা 70 বলে স্যার, প্রত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। এখানে বলা হয়েছে যে প্রত্যায়িত দলিলের কোন পক্ষ যদি স্বীকার করে যে দলিলটি তাহার দ্বারা সম্পাদিত হইয়াছে, তবে যদিও আইনত দলিলটির প্রত্যয়ন আবশ্যক, তথাপিও উহার সম্পাদন সম্পর্কে ওই লোকের বিরুদ্ধে তাহার স্বীকৃতিই যথেষ্ট প্রমাণ বলিয়া বিবেচিত হইবে। আমরা এর আগে 58তে পড়েছিলাম কি স্বীকৃতি কি প্রমাণ করতে হয়, স্বীকৃত বিষয় প্রমাণ করতে হয়? না স্যার। না, করা হয় হয় না। না। ঠিক এটাই ওটার সাথে কিন্তু কানেক্টেড। এখানে বলতেছে যে যদি স্বীকার করে নেয় তাহলে আর সম্পাদন প্রমাণের প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি কন্টেন্টস নিয়ে কথা বলতে পারেন যে এটা ভুলভাবে লিখছে, ওটা এইভাবে লিখছে, কিন্তু সম্পাদন নিয়ে কোনো কথা নাই যে এই দলিলটা সে সম্পাদন করছে। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি কোনো পার্টি, দলিলের কোনো পক্ষ স্বীকার করে নেয় যে সে দলিলটা সম্পাদন করে ফেলেছে বা করেছে, তখন ওই দলিলের সম্পাদন প্রসঙ্গে আর নতুন কোনো এভিডেন্স আনা প্রয়োজন নাই। এটা হচ্ছে এই কথা, এই সেকশনের সারমর্ম। ঠিক আছে? জি স্যার। অন্যরা কি বুঝতেছেন? না বুঝতে পারলে বলতে হবে ভাইয়া। জি স্যার কন্টিনিউ করেন। আপনি বলতে থাকেন স্যার। ওকে, এরপরে কত সেকশন? সেকশন 71 প্লিজ। আপনারা সবাই পড়বেন, সবাই, শুধু গোলাম কিবরিয়া ভাই একা পড়বেন না। স্যার সবাই বলতেছে স্যার। মনির ভাই পড়েন না কেন? দলিল সম্পাদন প্রত্যয়নকারী সাক্ষী স্বীকার না করলে সেক্ষেত্রে প্রমাণ, এক উত্তর নাম্বার। এখন আমরা দেখব কি যদি সম্পাদনকারী অস্বীকার করে যে আমি সম্পাদন করি নাই, তখন কি হবে? প্লিজ পড়েন। যদি প্রত্যয়নকারী সাক্ষী দলিলটির সম্পাদনের কথা স্বীকার না করে অথবা স্মরণ করতে না পারে, তবে অপর সাক্ষ্য দ্বারা সম্পাদন প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে যদি কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কেউ স্বীকার করছে না, কেউ কিছু বলছে না, হ্যান্ডরাইটিং দিয়েও কাজ হচ্ছে না, তখন সার্কামস্টেন্স বা আদার কোনো ব্যাপারগুলো দিয়ে এটা প্রমাণ করা যেতে পারে। যেরকম হচ্ছে বুক ভলিউম তলব করা যেতে পারে, আবার হচ্ছে যে সাব রেজিস্ট্রেশন করেছে সেই তার লিখিত রিপোর্ট তলব করা যেতে পারে। এই নানান ব্যাপার যখন দলিলটা নিজে বা দলিলের পার্টিরা নিজে বা সম্পাদনকারীরা নিজে সেই জিনিসটা প্রমাণে অপারগ হবে, তখন এই ধরনের এভিডেন্স গুলো, পারিপার্শ্বিক এভিডেন্স গুলো আমরা নিতে পারি। স্যার তখন আপনার সাথে একটু যুক্ত করি, তখন এটা হচ্ছে ফুল কোরোবোরেটেড এভিডেন্স হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, আপনি যখনই মূল জিনিসের অতিরিক্ত হিসাবে নেবেন তখনই সেটা কোরোবোরেটিভ। এটা আসলে মানে আপনি বলেন আর না বলেন, এটা কোরোবোরেটিভ, এটা নেচারটাই কোরোবোরেটিভ। ওকে, তারপরে 72। নাই স্যার, এটা হচ্ছে যে দলিল প্রত্যায়িত করা আইনত প্রয়োজন নহে উহার প্রমাণ। এখানে বলা হচ্ছে কোন একটি দলিলের প্রত্যয়ন আইনত আবশ্যকীয় না হইলেও যদি উহা প্রত্যায়িত হইয়া থাকে, তবে অপ্রত্যায়িত দলিল হিসাবেই উহা প্রমাণ করা যাইতে পারে। আচ্ছা, অপ্রত্যয়ন করা বাধ্যতামূলক নয়, এই একটা দলিলের উদাহরণ দেন তো প্লিজ। দিতে পারবেন? স্যার প্রত্যয়ন করা আবশ্যক নয় মানে সাক্ষী রাখা আবশ্যক নয়, অথবা হচ্ছে মানে সাক্ষী জরুরি না যে দলিলে। ব্যাংক গ্যারান্টি বন্ড না ওসব না, এটা হচ্ছে বাটোয়ারা দলিল স্যার। ওসিয়তনামা দলিল
যদি কোনো ব্যক্তি নিজ হাতে লেখে, যে ওসিয়ত করতেছে সে নিজে হাতে যদি লেখে, সেখানে আর স্বাক্ষর প্রয়োজন হয় না। মানে দুইজন যে অ্যাটাস্টেড লাগবে, অ্যাটাস্ট করবে, বা হচ্ছে দুইজন যে প্রত্যয়ন করবে, এই জিনিসটার আর প্রয়োজন হবে না যদি সে নিজে হাতে লেখে, ওন হ্যান্ডরাইটিং। ওকে, তাহলে এখানে বলতেছে যে যেটা প্রত্যয়ন করা বাধ্যতামূলক নয়, সেই দলিলটার প্রত্যয়ন তাহলে যদি করা হয়েও থাকে বা নাও হয়ে থাকে, তাহলে সেটা প্রমাণ করতে হবে অ্যাজ সেই দলিলটা প্রত্যায়িত নয়, এই মর্মে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ সেখানে উইটনেস এনে প্রমাণ করার কোনো সুযোগ নাই। সেখানে কি দিয়ে প্রমাণ করতে হবে? সেখানে একমাত্র অবলম্বন হচ্ছে হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং অফ দা কি ডিসিজ পারসন, যে ধরেন উইল করে গেছে, ওসিয়ত করে গেছে, এই ব্যক্তির হ্যান্ডরাইটিং দিয়েই কেবল সেটা প্রমাণ করা যেতে পারে, কারণ ওটা প্রত্যয়ন আবশ্যক নয়। ওকে, জি স্যার। তারপরে 73। স্যার 73-এ বলছে হলো স্যার স্বীকৃতি বা প্রমাণিত স্বাক্ষর লেখা বা সিলের সাথে তুলনা। হ্যাঁ, এই যে এইখানে আসে কোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার। কোর্ট, আমরা আসলে ইনহেরেন্ট পাওয়ার বলতে ওই সিপিসি আর সিআরপিসি তে ওই যে এক একটা করে সেকশন আছে না, 151 আর হচ্ছে 561 আছে না, আমরা এটাকে বুঝি। কিন্তু ইনহেরেন্ট আসলে অনেক জায়গায় এই জিনিসটা একটা ইনহেরেন্ট। কোর্ট যখন মনে করবে, যখন প্রয়োজন হবে, কোর্ট দুইটা জিনিসের ক্রস ম্যাচ করতে পারে। কোর্ট তার সামনে হাজির হওয়া দুইটা জিনিস ক্রস ম্যাচ করে দেখতে পারে যে হ্যাঁ এই দুইটা এক কিনা। হ্যান্ডরাইটিং ইজ ওয়ান অফ দেম। এখানে কি কি বলেছে? এইখানে বলেছে স্বাক্ষর, সিল বা লিখা। আপনি হ্যান্ডরাইটিং এর মধ্যে আসলে স্বাক্ষর আর লেখাটা আসলেও সিল ব্যাপারটা অন্যরকম। এই কারণে সিল জিনিসটাকে আমরা ইন্ডিভিজুয়ালি মনে রাখবো যে স্বাক্ষর এবং সিল বা হাতের লেখা এবং সিল, এই জিনিসগুলো কি করতে পারে? কোর্ট সরাসরি এক্সামিন করতে পারে, ক্রস ম্যাচ করে দেখতে পারে। যে আপনার সামনে, কোর্টের সামনে একটা জিনিস দেওয়া আছে, আপনাকে বলতে পারে ঠিক আছে এই সিলটা মারো তো, বা এই হাতের লেখাটা লেখো তো আরেকবার, দেখি কেমন ভাবে তুমি লেখো। ঠিক আছে, এইভাবে প্রমাণ করা যেতে পারে। জি, যে কোনো সময় বা অনেক সময় জামিন শুনানিতে অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ বিচারক এই সিস্টেমটা করে, এটা কি জামিন শুনানি বা যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে কি করতে পারে? হ্যাঁ, যে কোনো প্রয়োজনেই তারা করতে পারে। কোর্টের কাছে যদি সাসপিশাস মনে হয়, দেখেন কোর্টের কাছে সাসপিশাস মনে হলেই কোর্ট কেবল এই জিনিসটা করে, আদারওয়াইজ কোর্ট কিন্তু সব জায়গাতে এই জিনিসটা করে না। কোর্টের কাছে যখন জিনিসটা সন্দেহযুক্ত মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি ওটা করেছে কিনা, বা এই ব্যক্তির লেখা কিনা, তখন, বা এই ব্যক্তির সিল কিনা, তখন ওই সিলটা আনায়া বা ওই ব্যক্তির লেখা পরীক্ষা করে কোর্ট এটা দেখতে পারে। ঠিক সেম একটা প্রভিশন আমি 73 এর কথা বলতেছি, ঠিক সেম একটা প্রভিশন ফিজিক্যাল এবং ফরেনসিক এভিডেন্সের ক্ষেত্রেও কোর্ট এনেছে, যে যেখানে দেখা যাবে যে ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স গুলো আছে, তখন আদালতে ওই ব্যক্তির, মানে ওই ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স যে ব্যক্তির, বা যে ব্যক্তির থেকে ওই জিনিসটা কালেক্ট করা হয়েছে, সেই ব্যক্তিকে কোর্ট এক্সামিন করতে পারে। এক্সামিন করে সেটার সত্যায়ন নিশ্চয়তা নিশ্চিত করতে পারে। যেরকম কি ব্লাড স্যাম্পল দেখা যেতে পারে, যে ব্যক্তি ব্লাড দিয়েছে বা এসেছে কোর্টে উপস্থিত হয়েছে, অথবা ডিএনএ স্যাম্পল, তারপরে সিমেন স্যাম্পল, এই জিনিসগুলো কোর্ট কিন্তু, মানে ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স তো রিপোর্টের ভিত্তিতে আসে, কিন্তু তারপরেও এই জিনিসগুলোর ক্ষেত্রে কোর্ট তাকে ফিজিক্যালি ডাকতে পারে এবং তাকে কোয়েরি করতে পারে, তাকে আস্ক করতে পারে, নিজের কোশ্চেন থ্রু করতে পারে, করে এই জিনিসটাকে সার্টিফাই করবে যে হ্যাঁ এই জিনিসগুলো তারই, বা এই জিনিসগুলোর ব্যাপারে কোনো দ্বিরুক্তি নাই। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আসি 74-এ। 74 কি বলে? 74 বলে হচ্ছে কি সরকারি দলিল। সরকারি দলিল কোনগুলো? সরকারি দলিল হচ্ছে সেগুলো যেগুলো সরকারের কোনো নথিতে, সরকারের কোনো রেজিস্টারে, সরকারের কোনো বুক ভলিউমে এই জিনিসগুলোর উল্লেখ থাকে। যেগুলোর উল্লেখ থাকে না সেগুলো হচ্ছে কি বেসরকারি, যেগুলোর উল্লেখ থাকে সেগুলো হচ্ছে সরকারি। এই ব্যাপারগুলো নিয়ে কি কোনো কনফিউশন আছে যে পাবলিক ডকুমেন্ট আর প্রাইভেট ডকুমেন্ট নিয়ে? 74 এবং 75 এই দুইটা জিনিস নিয়ে বলে যে ওইখানে খুব টেকনিক্যাল একটা ওয়ার্ড ইউজ করা আছে যে প্রাইভেট ডকুমেন্টের বাইরে, পাবলিক ডকুমেন্টের বাইরে যা আছে
সব হচ্ছে কি প্রাইভেট। আবার ঠিক সেম প্রাইভেট ডকুমেন্টের যা বাইরে যা আছে সব পাবলিক। আচ্ছা, এখন এখানে কিছু এক্সাম্পলের প্রয়োজন হয় বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি যদি বলি মূল বিক্রয় দলিল, এটা কি ধরনের ডকুমেন্ট? মূল বিক্রয় এটা দলিল বেসরকারি দলিল স্যার, বেসরকারি দলিল। প্রাইভেট দলিল। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে কেন বেসরকারি বলা হলো? না স্যার, ওটা জি তো স্যার, নিবন্ধন এটা হয় না। কেন হলো স্যার? এটা কারণ হচ্ছে মূল বিক্রয় দলিলের মালিককে, জিম্মাদারকে, কাস্টোডিয়ান ব্যক্তি স্যার, ব্যক্তি। মূল বিক্রয় দলিল যেটা ওই যে ধরেন 1000 টাকার স্ট্যাম্পে বা 500 টাকার স্ট্যাম্পে আপনি লিখেছেন, সেটা কি সাব রেজিস্ট্রার রেখে দেয় নাকি ফেরত দেয়? ফেরত দেয় স্যার। ফেরত দেয়। আর সে কি করে? সে তার বুক ভলিউমে একটা কপি লিখে রাখে। আচ্ছা, এই যে লিখে রাখলো, তাহলে এটা সার্টিফাইড হয়ে গেল না? এই জি স্যার, লিখে সার্টিফাইড রাখাতে সার্টিফাইড। সার্টিফাইড দলিলটা কি তাহলে? পাবলিক না প্রাইভেট? সার্টিফাইড কপিটা স্যার যখন ওই ব্যক্তি পাবে নিবে তখন তো স্যার প্রাইভেট ডকুমেন্ট হবে। সরকারি ওই যে আপনার সার্টিফাইড যে কবিতা Certified তো নিবন্ধিত private। হলো যেটা সরকারি, যেটা সার্টিফাইড রেজিস্টার করা হলো আর কি। তার কাস্টডিতেই থাক, কিন্তু সেটা কার কাস্টডি থেকে এসেছে? সরকারের কাস্টডি থেকে এসেছে। এটা আপনাকে মনে রাখতে হবে। কাস্টোডিয়ানকে অর্থাৎ জিম্মাদারকে, যার জিম্মায় সে ওটার মালিক। সার্টিফাইড কপির মালিককে? সার্টিফাইড কপির মালিক হচ্ছে গভর্নমেন্ট অথবা কনসার্ন সাব রেজিস্ট্রার অফিস বা কোর্ট। এইসব হলো সার্টিফাইড কপি। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পলে আসি। এইখানে বলতেছে, আচ্ছা আমরা আসি ওই যে মামলার আর্জি এবং জবাব, এটা কি? সরকারি দলিল স্যার। সরকারি দলিল। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন করি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এফিডেভিট। এফিডেভিট কি? স্যার হলফনামা এটা বেসরকারি দলিল হবে স্যার। এটা বেসরকারি দলিল স্যার, বেসরকারি। কারণ আমি নিজেই ওটা মানে টেস্টিফাই করছি এবং আমি ওটা নিজের জিম্মাতে রাখতেছি। কোর্ট শুধু কি করতেছে? সেটাকে সার্টিফাই করতেছে। ধরেন নোটারি পাবলিক কি শুধু করতেছে? সার্টিফাই করতেছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিক সেটাকে জাস্ট সার্টিফাই করতেছে, আর কিছু না। সে কিন্তু ওটার কোনো রেকর্ড রাখে না। রেকর্ড রাখে? হলফনামা তো রেকর্ড রাখে না স্যার, ওই সাথে সাথে দিয়ে দেয়। সাথে সাথেই দিয়ে দেয়। ওকে, তারপরে স্যার নোটারি পাবলিক তো রেকর্ড রাখে স্যার, এক কপি ফটোকপি নেয় তো স্যার। ফটোকপিটা তো রেকর্ড হলো না ভাইয়া। মানে আপনার এই যে যেরকম ওইটার একটা সার্টিফাই কপি আপনি বের করতে পারবেন, আমি সেটা বলতে চাচ্ছি। না স্যার, ওটা কপি হবে স্যার, ওটা ফটোকপি হবে। একটা হলফনামা ফটোকপি অ্যাটাচ করে দিয়ে দেয় তো স্যার। যদি কোনো কারণে মূল কপি হারিয়ে যায়, তারা যদি ক্লেম করে পরবর্তীতে, ওখান থেকে ফটোকপি যে কপিটা রেখে দেয়, সেই কপিটা পরে অ্যাটাস্টেড করে দিয়ে দেয়। কিন্তু জাবেদা কপি তো দিতে পারে না ভাইয়া। হ্যাঁ, তা দিতে পারে না। মানে কপি ঠিক আছে, কিন্তু আপনার ওই কোর্টের মতো জাবেদা নকল কি দিতে পারে? কোর্টের নথির মতো? না, তা পারে না। তা পারে না। কাজেই এই কারণেই আমার কথা হচ্ছে, যেহেতু এটা রেকর্ড, মানে রেকর্ড অর্থ ওইটা যে যেহেতু এটা রেকর্ড কোর্ট রাখে না, কাজেই এইটা পাবলিক ডকুমেন্ট হবে না, এটা প্রাইভেট ডকুমেন্ট হবে। ওকে, তাহলে আমরা কিন্তু কয়েকটা মূল জিনিস নিয়ে ইয়ে করেছি, সেরকম যেরকম হচ্ছে মূল দলিল, এটা নিয়ে প্রশ্ন আসে। এফিডেভিট, এটা নিয়ে প্রশ্ন আসে। এদের নেচার জানতে চাই যে এটা পাবলিক ডকুমেন্ট না প্রাইভেট ডকুমেন্ট। আচ্ছা, এখন আপনারা বলেন জন্ম এবং মৃত্যু সনদ। জন্ম এবং মৃত্যু সনদ এটা কি? প্রাইভেট। প্রাইভেট। আর যদি জন্ম এবং মৃত্যু সনদ রেজিস্টার হলো আপনার পাবলিক। জি জি, রেজিস্টার হলো পাবলিক। রেজিস্টারটা পাবলিক। গুড, ভেরি গুড। আপনারা জন্ম মৃত্যু সনদ কি স্যার আনরেজিস্টার্ড হয় নাকি? জি, বুঝিনি ভাইয়া। বললাম জন্ম মৃত্যু সনদ কি আনরেজিস্টার্ড হয় নাকি? এটা তো সবসময় রেজিস্টারই হবে। না না, রেজিস্টার বলতে এটা হচ্ছে ওই বুক ভলিউমের কথা বলছি ভাইয়া। এটা কিন্তু কোনো মানে কপির কথা বলছি না। রেজিস্ট্রার, REGISTRAR,
ঠিক আছে? এটা কিভাবে বুঝবো যে এটা এই জন্ম মৃত্যু, যে আমার অনেকে একটা সনদ দিল, আমার একটা কপি দিয়ে গেল, এখন ওটা আমি কিভাবে বুঝবো এটা রেজিস্টার না রেজিস্টার? ওর তো লেখা থাকে না, ভাই- বোঝার উপায় কি একটু যদি ভাই বলতেন। আমি আপনারে বলি, রেজিস্টার কখনো তো আপনাকে দিতে পারবে না। পারবে কি? ওই বইটা আপনাকে দিতে পারবে? আপনার যে ইউনিয়ন পরিষদে বা পৌরসভাতে বা উপজেলা অফিসে যে রেজিস্টারটা রাখা থাকে সেটা কি আপনাকে দিতে পারবে? তা তো পারবে না না স্যার, না এটা তো স্যার ওখানে কোনো সংরক্ষণ করে। মামলার ক্ষেত্রে যদি কল করা হয় তখন হয়তো নিয়ে যেতে পারে, তাছাড়া আমাদের কাছে যেগুলো থাকে ওইটা তাহলে আমাদের কাছে যেটা থাকে সেটা সব সময় প্রাইভেট ডকুমেন্ট। সেটা কেবলমাত্র কি জন্ম মৃত্যু সনদ। সনদ সনদ এবং রেজিস্ট্রার দুইটা আলাদা জিনিস। সনদ হচ্ছে সিঙ্গেল একটা কপি, সেটা শুধুমাত্র আপনার সম্পর্কিত হবে। রেজিস্ট্রার সেখানে শুধুমাত্র আপনার জিনিসগুলো থাকবে না, সেখানে সবার জিনিস থাকবে। এটা মনে রাখবেন। ওকে? প্রাইভেট ডকুমেন্ট গুলো আমরা সাধারণত বুঝি সেটা যে নিজের জিম্মায় থাকে আর কি। জি, সেগুলো আপনি জিম্মা কথাটা যদি খুব ভালোভাবে বোঝেন তাহলে পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্ট বোঝা আপনার জন্য সবচেয়ে ইজি। জি স্যার, আর যেটা সরকারের কাছে থাকে সেটা তো অবশ্যই হ্যাঁ, আপনার প্রাইভেট ডকুমেন্ট। যেমন আরজির যে মূল কপিটা ওটা তো সরকারে আদালতে তো ওটা জমা দেওয়া হলো, তা অবশ্যই ওটা আদালতে জমা থাকে। আপনি কি নিতে পারেন? আপনি ওটা সার্টিফাই কপি নিতে পারেন, তাই না? এটা তো আপনার কাছে থাকলো, তখন তো ওটা প্রাইভেট হলো। ফটোকপিটা যদি হ্যাঁ, তখন ওটা প্রাইভেট। কিন্তু আপনাকে কার্টিজে যেটা আপনি দেন, কার্টিজে দেন না? স্যার ওটা জি তো স্যার। কার্ডিসে বুঝলেন, কার্ডে দিতে হয় স্যার। হ্যাঁ, কার্টিজে যে দেন, এই কার্টিজটা কোর্ট কি কার্টিজ ছাড়া নেয় নাকি কার্টিজটা নিয়ে নেয়? কার্টিজটা কিন্তু টোটালি নিয়ে নেয়। আপনি একটা কপি হয়তো রেখে দেন, তাই না? এবং সেখানে কোর্টের কোনো কিন্তু সই স্বাক্ষর থাকে না যে কোর্ট সিল মেরে দিবে যে হ্যাঁ তোমার মামলাটা নিলাম আমি, এরকম কিন্তু থাকে না। আপনাকে না তো থাকবে স্যার। একটা নাম্বার ফেলে দেয়, এই তো ওই মূল নথিতে একটা নাম্বার ফেলে দেয় যে এত বাই এত, এটা হচ্ছে তোমার মামলা নাম্বার, এখন তুমি সবকিছু ওটা দিয়ে করতে পারবা। তুমি সার্টিফাই কপি নিবা, তাহলে ওই রেফারেন্স দিয়ে দিতে হবে যে এত বাই এত মামলা, এই অমুক তারিখের যে অর্ডার শিট সেটা আমাকে দেন। তখন মুহুরিরা বা হচ্ছে নকলখানাতে এটা নকল হবে, আপনি ডিউ ফি দিয়ে সেটা নিয়ে আসবেন। ওকে? রায় ডিগ্রিটা কি স্যার? জি, বুঝুন। রায় এবং ডিগ্রি স্যার। রায় এবং ডিক্রি, জি স্যার। রায় এবং ডিক্রি আপনি বলেন তো দেখি কি হবে, আপনি নিজেই বলেন। ওই জিম্মা কথাটা চিন্তা করে বলেন। সার্টিফাইড কপি চিন্তা করলেও তো হচ্ছে, রায় ডিগ্রি কি কেউ পায়? রায় ডিক্রি কি সরাসরি আপনি নিতে পারেন? না, কখনো পারবেন না। তাহলে তো অবশ্যই ওটা সরকারি দলিল হবে। হ্যাঁ, রায় ডিক্রি সবসময় সরকারি দলিল। আপনাকে এই কারণে রায় ডিক্রি কখনো সরাসরি চাওয়া যায় না। যেরকম আমরা যখন ডকুমেন্টস চাই, ধরেন যে একটা সম্পত্তিতে একটা মামলার রেফারেন্স দেওয়া আছে, আমরা সবসময় বলি কি ওই মামলার অত তারিখের বা ওই ডিক্রির জাবেদা নকল দেন। আমি কিন্তু কখনোই বলি না যে রায় ডিক্রি দেন, সেটা কিন্তু বলা উচিত না, কারণ সেটা আদৌ সম্ভব না। ওকে? ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা প্রিজাম্পশনে চলে যাব। স্যার একটা আরো কয়েকটা আছে। স্যার 76টা ইম্পর্টেন্ট। জি, আদমশুমারির রেজিস্টার যেটা বলছে, আদমশুমারির রেজিস্টার হচ্ছে যে স্যার বেসরকারি দলিল হিসেবে দেখাচ্ছে, ওটা তো বেসরকারি হবে না স্যার? আদমশুমারির রেজিস্টার, তাই না? হ্যাঁ। আদমশুমারির রেজিস্টারটা এটা বেসরকারি দলিলে হবে না, এটা সরকারি দলিলে। আপনার ধরেন কোন রিপোর্ট হয়তো কোনো সার্ভেয়ার দিচ্ছে, সেই রিপোর্টটা আপনি নিয়েছেন, সেটা পাবলিক ডকুমেন্ট, সেটা প্রাইভেট ডকুমেন্ট হতে পারে, কিন্তু আপনার কখনোই ওই রেজিস্টারটা আদমশুমারির সব তথ্য কি আপনার জন্য অ্যাক্সেসিবল? আপনি বলেন তো। না, কারণ এটা তো হচ্ছে জনগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন যেরকম, ওই ঠিক আদমশুমারির ইনফরমেশনও ওই একই রকম। এক বাড়িতে কয়জন মানুষ আছে, কয়জন পুরুষ, কয়জন নারী, আপনি এই বেসিক তথ্যটা নিতে পারেন, কিন্তু আপনি কি ওই রেজিস্টারটা দেখতে পারেন? বা রেজিস্টার দেখতেও পারেন, কিন্তু রেজিস্টারের একটা কপি কি আপনার কাছে থাকে? না, না থাকে না। কাজেই এই জিনিসটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট। স্যার এনআইডি কার্ড তো সরকারের
ওখানে সংরক্ষিত থাকে, সে কারণে তো এনআইডি কার্ডটা সরকারি দলিল হয়। কিন্তু যখন মানুষের কাছে ব্যক্তিগত থাকে তখন তো পাবলিক ডকুমেন্টস আবার হয়, তাই না স্যার? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা 76 দেখি একটু। প্রাইভেট পাবলিক নিয়ে আমাদের মোটামুটি আলোচনা ভালো হয়েছে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এবার একটু 76-এ যাই, প্লিজ পড়েন। সেকশন 76। স্যার আমি বলি স্যার, এখানে হ্যাঁ অবশ্যই পড়েন। এখানে বলতে 76-এ সরকারি দলিলের সইমোহরি নকলটার কথা বলছি স্যার। যদি কোনো সরকারি দলিল থাকে সেই সইমোহরি নকল বা প্রত্যায়িত নকলটার কথা বলছি। আচ্ছা, এইখানের ব্যাপারটা হচ্ছে যে আপনি পাবলিক ডকুমেন্ট প্রমাণের উপায়টা কি, ঠিক আছে, এটা হচ্ছে কথা। পাবলিক ডকুমেন্ট প্রমাণের উপায় হচ্ছে সইমোহরি নকল, অর্থাৎ সার্টিফাইড কপি দিয়ে আপনি সেটা প্রমাণ করবেন। এখানে আর বাড়তি কিছুই নেই। আপনি কোর্টের ডিক্রি প্রমাণ করবেন, অর্ডার প্রমাণ করবেন কি দিয়ে? সার্টিফাইড ডকুমেন্ট দিয়ে। আচ্ছা, তারপরে আপনি ধরেন একটা বায়া দলিল প্রমাণ করবেন, যেটা না বায়া দলিল, মনে রাখবেন মূল দলিল কিন্তু না, বায়া দলিল। বায়া দলিল কি দিয়ে প্রমাণ করা যায়? বায়া দলিল কিন্তু সার্টিফাইড কপি দিয়ে প্রমাণ করতে হয়, কারণ বায়া দলিল যে সবসময় আপনার কাছে অরিজিনালটা থাকবে ব্যাপারটা এরকম না। আপনি ধরেন যার থেকে কিনছেন সে 100 শতক সম্পত্তি কিনছে, আপনি তার থেকে 5 শতক বা 20 শতক সম্পত্তি কিনছেন, তাহলে কি ওই অরিজিনাল দলিলটা আপনাকে দিয়ে দিবে? না। আপনাকে হয় সেটার একটা ফটোকপি দিবে, অথবা যদি কিছুই না দেয় তাহলে আপনি একটা সার্টিফাইড কপি উঠায় নিতে পারবেন, কিন্তু অরিজিনাল দলিলের মালিক কিন্তু আপনি না। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে 76-এর ব্যাপারটা কি? পাবলিক ডকুমেন্ট আমি কি করে প্রমাণ করব সেটার কথা হচ্ছে, পাবলিক ডকুমেন্ট অবশ্যই আমাকে সার্টিফাইড কপি দিয়ে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ পাবলিক ডকুমেন্ট প্রমাণ করার কোনো মানে অল্টারনেটিভ ওয়ে নাই। আর যদি আরেকটা ওয়ে আছে যে কিছু ক্ষেত্রে মানে হচ্ছে কোর্ট সরাসরি তলব করার এখতিয়ার রাখে, সেই ক্ষেত্র ব্যতীত, সেই ক্ষেত্রটা আলাদা, সেটা এক্সেপশনাল কেসে কোর্ট তলব করে। ওকে, তারপরে 77 কি ইম্পর্টেন্ট কিছু আছে? 77 দেখি। 77 স্যার শুরু জাবেদা নকল দাখিল করিয়া দলিল প্রমাণ। হ্যাঁ, ওই যে জাবেদা নকল দাখিল করে দলিলটা প্রমাণ করবেন। মানে কোর্ট কখনো কিন্তু অরিজিনাল দলিল কি নিছে খেয়াল করছেন প্রমাণ হিসেবে? না, জাবেদা নকলই। কেন নেয় না বলতে পারবেন? না স্যার, কেন নেয় না স্যার? কারণ হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট ফরজারি হওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফাইড কপি ফরজারি হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যাপারটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ আপনার জিম্মায় থাকা জিনিস আপনি কাটাছেঁড়া করতে পারেন, ফ্লুইড মারতে পারেন, আপনি পেজ চেঞ্জ করে ফেলতে পারেন, কিন্তু একটা সার্টিফাইড কপিতে কিন্তু সেটা সম্ভব না। সম্ভব কি? ওটা তো নষ্ট হলে তো আবার তুলতে পারবে স্যার, সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, মূলটা তো নষ্ট হলে আর সম্ভবই না এই করা। কোনটা? মূলটা যদি নষ্ট করে কেউ, ফরজারি করে কেউ, তাহলে তো ওটা আর চেঞ্জ করা না। তারপরেও ধরেন যে আমি একটা ওই মূল দলিল দিয়ে বলতেছি যে ভাই এটা আমার জমি, এখন কারো সন্দেহ হলো, সে কি করবে? ওই দলিল নাম্বার এবং সালটা বা তারিখটা নিয়ে যাবে কোথায়? সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে কি বলবে যে দেখো তো ভাই সার্চ করে যে এটা আছে কিনা, যদি পায়, অর্থাৎ যদি সার্টিফাইড কপি পাওয়ার মতো এবিলিটি থাকে তাহলে কবে যে হচ্ছে হ্যাঁ দলিলটা ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বলবে যে দলিলটা ফোর্সড। ওকে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা রেজিস্ট্রেশন অ্যাক্টে বলা আছে যে একটা দলিল, অরিজিনাল দলিল যদি 2 বছর পরে আনক্লেইমড অবস্থায় পাওয়া যায় তাহলে সেটা কি করতে হবে বলেন তো? ডেস্ট্রয় করতে হবে। অর্থাৎ আপনি আপনার যে মূল দলিল সেটা যদি 2 বছরের ভেতরে উত্তোলন না করেন সাব রেজিস্ট্রার অফিস থেকে, তাহলে সেটা কি করবে? সেটা ডেস্ট্রয় করে দেবে। তখন কি করবে স্যার? একটু ইরিলেভেন্ট স্যার একটা কোশ্চেন করতাম স্যার। হ্যাঁ, আমার পরিচিত একজনের স্যার, ওরা 2021-22 সালে প্রায় 108% জমি মিউটেশন করেছে, 21-22, কিন্তু এই দলিলটা 1964 সালের,
এত পরে এই দলিল দিয়ে এটা কি স্যার মানে বৈধ হওয়া উচিত? এতদিন পরে এই পুরাতন এবং না, আরেকজন ওই দলিলটা মানে জাল মর্মে mutation এখন দাবি আপনি করে, বলতেছেন যে কিন্তু অলরেডি মিউটেশন হয়ে গেছে। 64 সালের মিউটেশন মানে 21 সালে করলো কেন এই তো কথা? দলিলটা 64। হ্যাঁ হ্যাঁ স্যার, স্বাধীন বাংলাদেশের আগের দলিল ওইটা। এখন মিউটেশনের ব্যাপার বলা আছে, মিউটেশনের ক্ষেত্রে কোনো টাইম লিমিট নাই যে আপনি এত দিনের ভিতরে মিউটেশন করতে হবে, অন্যথায় আপনার নামে আর খারিজ হবে না। এটার কোনো টাইম লিমিট নাই। দেখেছেন কোথাও টাইম লিমিট এটার? না, বলা নাই স্যার। এটা বলা নাই। আপনি যেগুলো দেখাতে পারবেন সেগুলো কি আবেদনের সময় থেকে কতদিন পরে আপনার এটার রায় বা ডিক্রি হবে, বা হচ্ছে আবেদনের সময় থেকে কতদিন পরে আপনার মিউটেশনটা সম্পন্ন হবে, এইসব জিনিস দেখাতে পারবেন। কিন্তু দলিল থেকে মিউটেশনের যে গ্যাপ, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আমি বোঝাতে পারছি ভাইয়া? স্যার ওই দলিলটা তো স্যার পরবর্তীতে স্যার বিআরএস বা হ্যাঁ, অবশ্যই রেকর্ডে আসছে, অবশ্যই রেকর্ডে আসছে, রেকর্ডে তো অবশ্যই আসছে। আসে, তাহলে ওটা আবার নতুন করে স্যার না স্যার, বিষয়টা হচ্ছে স্যার জমিটা স্যার আসলে হিন্দু মালিকদের ছিল, ওরা 71-এর আগে ইন্ডিয়াতে চলে যায়, কারণ জমিটা স্যার ভিপি জমি হয়ে যায়। দলিলটা কি? দলিলটা দেখা কি যাচ্ছে দলিল সেটা আপনি আমাকে বলেন। দলিলটা স্যার কি সাব এক্সচেঞ্জ? কাবলা দলিলই। আচ্ছা, না সাব না কবলা দলিল। সাব কাবলা দলিল, সাল কাবলা দলিল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যখন ভিপি অবমুক্তি হয় তখন ওরা ওটা মিউটেশন করে নিছে। কিন্তু এখন ওই দলিলটা 1964 সালের দলিল, ওইটা রিয়েল নাকি জাল দলিল নাকি ফেক দলিল, এটা স্যার এসিলেন কিভাবে বুঝলো এত আগের দলিল? আমি স্যার এটা নিয়ে একটু আপনি তো মানে ওটা তো সার্টিফাই কপি নিতে পারেন ভাইয়া। আপনার যদি মানে ওটা নিয়ে আর্গু করার ইচ্ছা থাকে, আপনি কিন্তু ওটার সার্টিফাই কপি তুলতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, সাব রেজিস্ট্রারের কাছ থেকে নতুন করে তোলা যাবে সাব স্যার? রেজিস্ট্রার অফিস থেকে আপনি ওই দলিলের যে মানে কি বলবো, ধরেন দলিল নাম্বারটা হচ্ছে 777, ওকে, সাল হচ্ছে 1964। আপনি 1964 সালের 777 নম্বর দলিল আপনি কি করবেন, সার্টিফাইড কপি চাবেন, তাদের জিম্মা থেকে সেটা দিয়ে দেবে। অনেক পুরাতন দলিল পাওয়া যায়, ইভেন ব্রিটিশ পিরিয়ডের দলিলও পাওয়া যায়। হ্যাঁ, এখন কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভলিউমটা একেবারে জরাজীর্ণ ছেঁড়া ফাটা থাকে, তখন তারা বলে যে যেহেতু ছেঁড়া ফাটা আছে কাজে আমরা কপি সরবরাহ করতে পারছি না। ওকে, এখন সেক্ষেত্রে বিপত্তি তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু বিপত্তি তৈরি হবে। আদারওয়াইজ আপনি সার্টিফাইড কপি পেয়ে যাবেন। যদি স্যার পাতা ছেঁড়া থাকে সেই দায়টা কে নেবে স্যার? সেই দায়টা তো আসলে, আচ্ছা এইবার একটা ক্লু আসছে, খুব ভালো প্রশ্ন করছেন। 90 ধারা মনে পড়ে এভিডেন্স অ্যাক্টের? যদিও পড়ি নাই এখনো। জি স্যার। 90 ধারা 30 বছরের 90 ধারা বলে। আদালত স্যার ওটা তো স্যার 30 বছরের কথা বলা। আচ্ছা, 30 বছরের পুরাতন দলিল যদি ডিউ কাস্টডিতে থাকে, অর্থাৎ ধরেন আমার দাদার দলিল, দাদা মারা গেছে, বাবার জিম্মায় আছে অথবা আমার জিম্মায় আছে, আমি যদি কোর্টের সামনে উপস্থাপন করি, তাহলে সেটা কি কোর্ট প্রিজাম্পশন নেবে কি নেবে না? নিবে স্যার। নেবে স্যার। নিবে, কারণ 30 বছর পুরাতন দলিল, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ডিউ কাস্টডিতে, অর্থাৎ আমি প্যাটার্নাল লাইন, আমি যেহেতু তার উত্তরাধিকার সূত্রে মালিক, কাজে আমি কিন্তু ওই দলিলের অরিজিনাল দলিলের জিম্মাদার। জি স্যার। তাই না? সো এটা একটা কিন্তু ভ্যালিড পয়েন্ট ভাই, যিনি প্রশ্ন করছিলেন যে 64 সালের দলিল কিন্তু কাস্টডি যদি তারই থাকে, ধরেন যার নামের দলিল বা যার পূর্বপুরুষের নামের দলিল 64 সালে, স্বাভাবিকভাবেই হয়তো বেঁচে থাকতেও পারেন, যে মানে যে গ্রহীতা সে বেঁচে থাকতেও পারেন, আবার নাও পারেন। আচ্ছা, ধরলাম বেঁচে আছেন, তাহলে তার কাস্টডিতে যদি পাওয়া যায়, তাহলে কি সেটা প্রিজাম্পশন কি হবে? পজিটিভ প্রিজাম্পশন হবে না? স্যার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ধরেন যে পাতা ছেঁড়া, হ্যাঁ, এখন দুইটা অরিজিনাল দলিল বের হইলো, দুইটা অরিজিনাল দলিল, দুইটা অরিজিনাল দলিল। আচ্ছা, এবং দুইটা দাতা একই, গ্রহীতা আলাদা, সেক্ষেত্রে দাতা একই, গ্রহীতা আলাদা। আচ্ছা, তাহলে কি দেখবেন? তাহলে আপনি সম্পাদনের ডেট দেখবেন। কে আগে পাশে নিচে, হ্যাঁ এটা দেখা লাগবে। সম্পাদনের ডেট দেখবেন। আচ্ছা, সম্পাদনের ডেটেও মিলল না, ধরেন যে একই ডেটে সম্পাদিত, তাহলে কি দেখবেন? তাহলে দেখবেন হচ্ছে আপনি ওই যে স্ট্যাম্পের উপরে যে ইয়ে থাকে না, একটা নাম্বার থাকে না স্ট্যাম্পের, যেটা আর কি ক্রমিক। জি স্যার। সেই ক্রমিকে যে আগায়া তার দলিল আগায়া। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার ওখানে সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার
হ্যাঁ, সিরিয়াল নাম্বার থেকে দেখা যাচ্ছে। তার দলিলটা আগে সম্পাদিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। স্যার এই 30 বছরটা ওই ডেট থেকে বিগত 30 বছর স্যার দলিলের ডেট থেকে? না, মানে আপনি তো বিগত দিয়ে তো বলতে পারবেন না, আপনি বলতে পারবেন যে প্রেজেন্ট ডেট থেকে 30 বছর হয়েছে কিনা, প্রেজেন্ট ডেট থেকে 30 বছর হয়েছে কিনা। ধরেন আজকে হচ্ছে 13 মে 2026, তাহলে আমরা ধরেন যে ওই ধরেন অ্যাপ্রক্সিমেটলি 94 সালের 13 মের আগের যে কোনো দলিলটা আমরা কি ধরবো, আমরা সেটা প্রিজাম্পশন, পজিটিভ প্রিজাম্পশন ধরবো যদি সেটা ডিউ কাস্টোডিতে পাওয়া যায়, অর্থাৎ যার জিম্মায় থাকার কথা তার জিম্মায় যদি পাওয়া যায় তাহলে সেটা বৈধ হিসেবে ধরা হবে। তখন প্রমাণের দায় কার হবে? ধরেন যে এই যে ভাইয়া বললেন যে 64 সালের দলিল, সেটা আপনি বলতেছেন যে দলিলের অথেন্টিসিটি নাই, আপনি ক্লেম করতেছেন, তাহলে প্রমাণের ভারটা আপনার উপরে পড়বে, কিন্তু তাকে কিন্তু আর প্রমাণ করতে হবে না, কারণ সে ডিউ কাস্টোডিতে আছে। ওকে, বোঝাতে পারছি? জি স্যার, বুঝলাম স্যার। স্যার ওকে, একটু ইররিলেভেন্ট হলো, বাট আমার মনে হয় ওপেন ডিসকাশন হলো এবং অনেক কিছু জানা গেল, তাই না? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, তারপরে আসে কত? তারপরে স্যার 78 স্যার 78 অন্যান্য সর্বসাধারণের দলিল প্রমাণ। এখানে অনেকগুলো দলিল কথা বলছে স্যার, যেমন সরকারের কোনো প্রয়োজন হয় না, বেসিক্যালি 77 নম্বর সেকশনটা বেসিক্যালি প্রয়োজন হয় না। তারপরে আমরা জাস্ট হেডিংটা দেখে নিই বা ভেতরে একটু কন্টেন্টটা দেখে নিই। ওকে, ইবনে ভাই পড়েন। স্যার এখানে বলছে স্যার যে সরকারের বা কোনো ভূখণ্ড লইয়া বাংলাদেশ গঠিত, সেই ভূখণ্ড পরিচালনার সরকারের আইন দ্বারা ওই দলিল প্রমাণ করা যাবে। সংসদের কার্য বিবরণী হলে সংসদের পত্রিকা দ্বারা, বিদেশের শাসন বিভাগীয় কোনো কর্মকর্তার জারিকৃত আইন ইত্যাদি সম্পর্কে ওই পরিষদের কার্য বিবরণী দ্বারা, বাংলাদেশের কোনো পৌর সংস্থার কার্য বিবরণী ও কার্য বিবরণীর আইনসঙ্গত রক্ষকের সহিমোহর নকল দ্বারা। আর 6 নম্বরে বলছে যে বিদেশে কোনো প্রকার সর্বসাধারণের দলিল মূল দলিল দ্বারা কিংবা উক্ত দলিলের আইনসঙ্গত রক্ষকের দ্বারা সহিমোহরকৃত নকল অর্থাৎ সার্টিফাইড কপি দ্বারা। এখানে স্যার অন্যান্য দলিলের এখন এইখানে দেখেন, এইখানে প্রত্যেকটা জিনিসই কি বলা আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বলা হচ্ছে যেরকম যদি কোনো সভা সমিতি, সংসদ বা অন্য কোনো থাকে, কোনো প্রতিষ্ঠানের বৈঠক বা এই জিনিস এইরকম ব্যাপারগুলো কি থাকে, তাদের একটা রেজুলেশন বই থাকে না, নাম শুনেছেন? রেজুলেশন বই। রেজুলেশন, জি স্যার। এই তখন ওই রেজুলেশন বই দিয়ে আপনি সভা সমিতি, সংসদ এসবের কার্য বিবরণীর যখনই ব্যাপার আসবে তখনই রেজুলেশনের নাম আসবে। রেজুলেশন বই দিয়ে এই সব কিছু প্রমাণ করা যায়। আচ্ছা, ওকে, এটা গেল। তাহলে সভা সমিতির কার্য বিবরণী বা সংসদের কার্য বিবরণী আমরা সবসময় কি দিয়ে প্রমাণ করবো? রেজুলেশন দিয়ে। ওকে, এরপরে আসতেছে যদি ফরেন গভর্নমেন্টের কোনো এরকম ব্যাপার থাকে, তখন ওই রিলেটেড যে কনসার্ন ব্যক্তি, অর্থাৎ যেরকম ধরেন যে আমি ইন্ডিয়ান পার্লামেন্টারি একটা ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছি বাংলাদেশি কোর্টে, এগুলো আসলে খুব রিলেভেন্ট না, তারপরে আমি বলছি, তাহলে আপনি কি তাদের রেজুলেশন বই তলব করতে পারবেন? না, পারবেন না। আপনি কি করতে পারবেন? সংসদ বিষয়ক যে তাদের যে সচিব আছে, সে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টটাকে আপনাকে কোর্টে প্রেজেন্ট করতে হবে সেই তাদের কার্য বিবরণী প্রকাশ করার জন্য। ওকে, অর্থাৎ কাস্টোডিয়ান, যে ওই জিনিসটার কাস্টোডিয়ান। আবার ঠিক সেম যেরকম হচ্ছে ফরেন এফিডেভিট বা ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি, এই জিনিসগুলো কেমনে প্রমাণ করে? এই জিনিসগুলো ঠিক সেম ভাবে হয় মূলটা দিয়ে প্রমাণ করতে হবে, অথবা ওটার কাস্টোডিয়ান যারা, যেরকম ফরেন পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তারা একটা সার্টিফাই কপি দেয়, আবার ফরেন কাউন্সিল তারা একটা সার্টিফাই কপি দেয়। এরকম জিনিসগুলো দিয়ে প্রমাণ করতে হয়। আমার কথা হচ্ছে, প্রশ্ন যেখান থেকেই আসুক আপনার কাছে যেন মনে না হয় যে এই জিনিসটা আমি কখনো পড়িনি, এই কারণে এই সিলি সেকশন গুলো টাচ করে যাচ্ছি। ওকে, জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে আসতেছে কত স্যার? এরপরে ওই যে প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট, দলিল অনুমান গুলো আসতেছে স্যার 79 থেকে।
79 এ কি বলতেছে, প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইননেস অফ সার্টিফাইড কপি। এইখানকার আমার এই যে প্রিজাম্পশনের যে সেকশন গুলো, এইখানে আমি মনে রাখবো কোন জায়গায় কোন প্রিজাম্পশনের কথা বলছে, অর্থাৎ শ্যাল নামে, আর হচ্ছে কোন বিষয়ে বলছে। যেরকম 79 কি বলতেছে, জেনুইননেস অফ সার্টিফাইড কপি, জেনুইননেস অফ সার্টিফাইড কপি, অর্থাৎ জাবেদা নকল বিষয়ে অনুমান। জাবেদা নকল বিষয়ে অনুমানটা কেমন? শ্যাল প্রিজিউম। ওকে, জি স্যার। শ্যাল প্রিজিউম। আচ্ছা, এরপরে 80, প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট প্রডিউসড অ্যাজ রেকর্ড অফ এভিডেন্স, অর্থাৎ আদালতে যে আপনি যে জেরা বা জবানবন্দি দিয়ে থাকেন, কোর্ট সেটা লেখে না? জি স্যার, লেখে স্যার। কোর্ট সেটা লেখে। আচ্ছা, এই যে লেখে, এই জিনিসটার যদি কোনো সার্টিফাইড কপি আসে, তখন সেটার প্রিজাম্পশন কি? শ্যাল প্রিজুম। শ্যাল প্রিজিউম। স্যার এটা কি 164 কি কাউন্ট করা যাবে? 164 কাউন্ট হবে, 164 কাউন্ট হবে, কারণ 164 ইজ আ এভিডেন্স, এটা মনে রাখতে হবে। 161 কি? একটা স্টেটমেন্ট। এভিডেন্স কোনটা আর স্টেটমেন্ট কোনটা, এটার তফাৎ আপনাকে অ্যাজ আ ল স্টুডেন্ট বুঝতে হবে। ওকে, জি স্যার। যেরকম ওখানে কি বলা আছে, স্বীকৃতিমূলক জবানবন্দি। 164 ভাষ্য তো এই, তাই না? স্বীকৃতিমূলক জবানবন্দি না? জি স্যার। জবানবন্দি কথাটা দ্বারা আপনি কি একটা এভিডেন্সের গ্রন্থ পান না, তাই না? জি স্যার। স্যার স্যার, হামজা এটাও আলম ভাইজান, জি জি। ওই যে বললেন না যে ল স্টুডেন্টের একটু মানে পাওয়া যায়, স্বীকৃতির, যখন জবানবন্দির কথা বললেন না? এভিডেন্সের একটা ঘ্রাণ পাওয়া যায়। জি স্যার, এই হচ্ছে কথা। সো এই জিনিসগুলো যেগুলোই কোর্ট প্রসিডিং অথবা কোর্টের এভিডেন্স গ্রহণ অথবা কোর্টের বাইরে যে সকল এভিডেন্স গ্রহণ অ্যালাউড, এই সকল বিষয় নিয়ে কোনো যদি ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টটার ক্ষেত্রেও প্রিজাম্পশনটা কি? প্রিজাম্পশনটা শ্যাল প্রিজিউম। ওকে, শ্যাল প্রিজিউম আর মে প্রিজিউম কি আমাকে আবার বোঝাতে হবে, নাকি এটার ব্যাপারে ধারণা আমাদের আছে? আমরা তো পড়েছি। জি স্যার, আছে স্যার। শ্যাল প্রিজিউমের ধারণাটা একটু বলবেন? শ্যাল প্রিজিউম আমরা যে বলতেছি 79, 80 এগুলো শ্যাল প্রিজিউম। হ্যাঁ, শ্যাল প্রিজিউমটা কি? মে প্রিজমটা একটা সাধারণ প্রকৃতির হচ্ছে যে অ্যাজাম্পশন বা এভিডেন্স, যেটা আদালত ধরে নিবে, কিন্তু আদালত আবার এর এগেইনস্টে বলবে যে এটা প্রমাণ করেন, বলতেও পারেন, তখন ওটা প্রমাণ করতে হবে। আর শ্যাল প্রিজম আদালত অবশ্যই ধরে নিবে, আদালত এটা প্রমাণ করতেও পারে, নাও করতে পারে, তবে অপর কেউ যদি এটা প্রমাণ করতে পারে তখন আদালত ওটা মানে সে অনুযায়ী যেটা প্রমাণিত হবে সেটা মেনে নেবে, এই তো? জি স্যার। ওকে, এখন একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে মে প্রিজিউম কোর্টের জন্য ধরে নেওয়াটা বাধ্যতামূলক কিন্তু নয়। ঠিক আছে, প্রমাণ আসবে কি আসবে না, প্রমাণিত হবে কি হবে না, সেটা পরের ব্যাপার। কোর্ট সেটা ধরতেও পারে, নাও পারে। এটা হচ্ছে প্রথম জুরিসডিকশন। দ্বিতীয়ত, যদি না ধরে তাহলে বিপরীত প্রমাণ করা যেতে পারে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা 79 এবং 80 গেলাম, যেটা দুটাই হচ্ছে কি, নেচারটা কি, শ্যাল প্রিজিউম। আচ্ছা, এরপরে 81 কি বলা আছে? 81 বলা আছে স্যার যে, স্যার 81 তো হচ্ছে যে অমিটেড। ও, অমিটেড, সরি। আচ্ছা, তারপরে কত আছে? 85 স্যার 81 কো আছে স্যার। 81 এ তে বলা হচ্ছে প্রিজাম্পশন অ্যাজ টু গেজেট ইন ডিজিটাল ফর্মস। গেজেট ইন ডিজিটাল ফর্ম, এই যে আপনি যে ধরেন যে কি বলে, বার কাউন্সিলের কোনো অর্ডার ইস্যু করলো, এগুলো কি গেজেট না? আবার হচ্ছে আইনের ধরেন যে কোনো একটা আইন সংশোধনী করে গেজেট প্রকাশ করলো, এগুলো কি পাবলিক ডকুমেন্ট না? এক তো পাবলিক ডকুমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে কি, এটা ডিজিটাল ফরম্যাটে আসতেছে। আপনি কিন্তু কি করতেছেন, আপনি ওয়েবসাইটে গিয়ে পিডিএফ নিচ্ছেন, আপনি তো আর হার্ড কপি কিনতেছেন না, তাই না? না স্যার, পিডিএফ নিচ্ছি বা পিডিএফ। এই পিডিএফটা কি, এই পিডিএফটার ক্ষেত্রেও প্রিজাম্পশনটা হচ্ছে শ্যাল প্রিজিউম, যেহেতু এটা পাবলিক রেকর্ড এবং
এটা কিভাবে জেনারেট করা হয় এবং এটা হচ্ছে মেকানিক্যালি জেনারেট করা হয়। এটা কিন্তু আপনার হাত দেওয়ার পিডিএফ কি এডিট করতে পারেন? না স্যার, করা যায়। গেজেট নোটিফিকেশন এডিট করতে পারেন না ডিজিটাল ফরম্যাটে যদি এসে থাকে। এই কারণে এগুলোর ক্ষেত্রেও প্রিজাম্পশনটা শ্যাল। ওকে, তারপর এরপরে স্যার যেটা আছে হচ্ছে যে 82 বলা হচ্ছে স্যার, ইংল্যান্ডে যেসব সিল এবং স্বাক্ষরের প্রমাণ এই জিনিসটা আমার খুব খুব ইয়া লাগে, ইরিটেটেড লাগে। এই জিনিসগুলো আসলে আমাদের ম্যাডাম যখন পড়াতেন, ম্যাডাম খুব মানে বিরক্ত হইতেন যে এগুলো কেন এখনো আমাদের আইনের অংশ, এগুলোর আসলে কোনো বাস্তবিক প্রয়োগ নাই। ওকে, তারপরে এরপরে স্যার হচ্ছে যে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে অনুমান, ম্যাপস এন্ড আচ্ছা, প্ল্যান। আমরা ওই 36-37 একটু গন্ধ পাচ্ছি, কি মনে পড়ে? ম্যাপ, প্ল্যান, চার্ট মনে আছে? স্যার 36 বলা ছিল স্যার, ওটা স্যার যে 36 স্যার। হ্যাঁ, ওই সেম জিনিসগুলো ধরেন যখন বেসরকারি উপায়ে তৈরি হবে, ধরেন আপনি একটা আপনার মানে প্রাইভেট একটা সার্ভেয়ার দিয়ে সার্ভে করতেছেন, আপনি একটা নিজস্ব একটা আমিন দিয়ে মাপতেছেন, এই জিনিসগুলো যখন ম্যাপ, চার্ট, প্ল্যান আসে তখন কিন্তু সেটা শ্যাল প্রিজম হয় না, তখন সেটা মে প্রিজম হয়। আর গভর্নমেন্ট সার্ভেয়ার যখন সার্ভে করে যায়, যেরকম এই যে রেকর্ড গুলো যে করতেছে সিএসএস, আরএস, বিএস, এই সবগুলোই কি, এই সবগুলো কিন্তু গভর্নমেন্ট সার্ভেয়ার করে এবং গভর্নমেন্ট থেকে সরকারি গেজেট নোটিফিকেশনে এগুলো প্রকাশিত হয়। এই কারণে এগুলোর ক্ষেত্রে প্রিজাম্পশনটা কি, শ্যাল প্রিজম। ওকে, ওকে, তারপরে গোলাম কিবরিয়া ভাই, তারপরে কত আছে স্যার? তারপরে স্যার 84 এ আছে স্যার, যেটা হচ্ছে যে প্রিজাম্পশন অ্যাজ টু কালেকশন অফ ল এন্ড রিপোর্টস অফ স্যার ডিরেকশন, না ডিসিশন স্যার, ডিসিশন। এগুলো কি, এগুলোর ক্ষেত্রে কি বলা আছে, শ্যাল না মে? এগুলো স্যার শ্যাল। এগুলো যখন গভর্নমেন্ট, যেরকম সুপ্রিম কোর্টের আর্কাইভে যে সকল ল রিপোর্ট রাখা আছে সেগুলো কি, সেগুলো এক তো পাবলিক রেকর্ড, দুই সেটা হচ্ছে আপনি কি করতেছেন, সেটা হচ্ছে আর্কাইভ থেকে নিচ্ছেন, অর্থাৎ ডিউ কাস্টডি থেকে নিচ্ছেন। এগুলোর অথেন্টিসিটি নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু আপনি যদি বলেন ঢাকা ল রিপোর্ট, ডিএলআর, তাহলে সেটার ক্ষেত্রে কি প্রিজাম্পশনটা কি মানে কি বলে, শ্যাল হবে না মে হবে? স্যার এটা তো স্যার কালেকশন অফ ল রিপোর্ট, তাহলে ঢাকা ল রিপোর্ট না, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এটার ওনার কি গভর্নমেন্ট কি? না, ওনার তো গভর্নমেন্ট না স্যার। এটা কি মানে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে প্রিন্ট হয় না? না 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 স্যার। ঠিক আছে, মনে রাখতে হবে এই জিনিসগুলো খুব ট্রিকি, কিন্তু এগুলো মনে রাখা সহজ। গভর্নমেন্টের তত্ত্বাবধানে যা প্রিন্ট হয় সবই গভর্নমেন্ট রেকর্ড। ওকে, তো মে মে প্রিজম, রাইট। ডিএলআর হলে কি হবে, মে প্রিজম হবে। আর যদি সুপ্রিম কোর্টের আর্কাইভ হয়, শ্যাল প্রিজম হবে স্যার, শ্যাল হবে স্যার, শ্যাল প্রিজম হবে। ওকে, এরপরে কি 85 স্যার? এরপরে 85 স্যার, প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি, এইখানে কি প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি, এটাও শ্যাল, শ্যাল প্রিজিউম। অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে প্রিজাম্পশন সবসময় পজিটিভ প্রিজাম্পশন হয়। ওকে, তারপরে 85 ক নাকি না খ? 85 খ আছে স্যার। আচ্ছা, কটা? কটা কি? কটা স্যার? ডিজিটাল আকারে চুক্তির অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু এগ্রিমেন্ট অফ ডিজিটাল ফর্ম। আচ্ছা, এটাও শ্যাল। এটাও কি শ্যাল? অর্থাৎ ধরেন যে হচ্ছে গভর্নমেন্ট বা আপনার প্রাইভেট পারসন, পাবলিক পারসন, হোয়াটএভার ইট ইজ, পারসন এখানে ম্যাটার না। এখানে ম্যাটারটা হচ্ছে আপনার চুক্তি কি ডিজিটাল ফরম্যাটে কিনা এবং সেটা অথেন্টিক কিনা। যেরকম একটা চুক্তির যদি আপনার পিডিএফ ফরম্যাটে সেই জিনিসটা পাওয়া যায় যেটা নন এডিটেবল, সেই জিনিসটার ক্ষেত্রে প্রিজাম্পশন
অ্যাফার্মেটিভ প্রিজাম্পশন অর্থাৎ শ্যাল প্রিজুম। ওকে, কিন্তু আপনি একটা ওয়ার্ড ডকুমেন্ট আপনি বলবেন যে এটা একটা চুক্তিপত্র, সেটা কিন্তু মানা হবে না, কারণ সেটা এডিটেবল ফরম্যাটে আছে, আপনি ইউ ক্যান এডিট। ওকে, জি স্যার। কাজেই ডিজিটাল মানেই যে সবকিছু একেবারে শ্যাল না, আপনাকে বুঝতে হবে সেটার অথেন্টিক সোর্স আছে কিনা। ঠিক আছে, সোর্স যদি অথেন্টিক হয় তাহলে সেটার ক্ষেত্রে প্রিজাম্পশন অবশ্যই শ্যাল হবে, আর যদি সোর্স অথেন্টিক না হয় সেটার ক্ষেত্রে মে হবে। কাজেই একটা জিনিসেরই এইখানে খুব সিলি একটা ব্যাপার থাকে যে আমি যদি বলি গভর্নমেন্ট রেকর্ড ইন পিডিএফ ফর্ম বা পিডিএফ ফরম্যাট, তাহলে সেটা শ্যাল হবে, কিন্তু গভর্নমেন্ট রেকর্ড যদি ওয়ার্ড ফরম্যাটে ওয়ার্ড ডকুমেন্টে আসে তখন সেটা কিন্তু আর শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে না, কারণ ইউ ক্যান ইজিলি এডিট দ্যাট থিং, তাই না? জি স্যার, অর্থাৎ এডিট অপশনটা যদি গভর্নমেন্ট সুরক্ষিত করে রাখতে পারে ওই ফরম্যাটে আপনি সেটা শ্যাল। হ্যাঁ, এখন ওই যে অল লজ অফ বাংলাদেশ তো সবাই সার্চ করে, তাই না? অল লজ অফ বাংলাদেশ, জি জি স্যার। লজ অফ বাংলাদেশ, লজ অফ বাংলাদেশে আপনি জানতো যে একটা জিনিস চেঞ্জ করতে পারবেন? পারবেন না, না সম্ভব না স্যার। এবং ওখান থেকে যেটা ডাউনলোড দিবেন সেটাও কি আসবে? পিডিএফ আসবে, অর্থাৎ নট এডিটেবল ভার্সন আসবে। কাজেই এই জিনিসগুলোর সোর্স গুলো অথেন্টিক। ওকে, এরপরে স্যার হ্যাঁ, প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল রেকর্ড এন্ড ডিজিটাল সিগনেচার, এগুলো যদি সোর্সটা অথেন্টিক হয় তাহলে আমরা শ্যাল ধরবো, কারণ ওই যে এগুলো আপনার ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল সিগনেচার এই জিনিসগুলো অথেন্টিকেট করে কে? মনে আছে আমি বলেছিলাম? এটা স্যার ওই যে কনসার্ন অথরিটি, সংশ্লিষ্ট অথরিটি, ওরা আইসিটি মিনিস্ট্রি। আইসিটি মিনিস্ট্রি আপনি একটা ডিজিটাল সিগনেচার দিবেন, সেই সিগনেচারটা ভেরিফাই করে আপনাকে একটা সিগনেচার সার্টিফিকেট দিয়ে দেবে কে? আইসিটি মিনিস্ট্রি। কাজেই এগুলোর সংরক্ষণ এবং এগুলোর অথেন্টিসিটি নির্ধারণের ব্যাপার যখনই গভর্নমেন্টের দায়ে পড়বে বা গভর্নমেন্টের ঘাড়ে আছে যেগুলো অথেন্টিক কিনা এগুলো গভর্নমেন্টকেই দায় বয়ে বেড়াতে হবে, তখন এই জিনিসগুলো শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে। ঠিক 85 খ ঠিক সেই রকম, যে ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল সিগনেচার এগুলো হচ্ছে শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে। এরপরে স্যার প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এটাও শ্যাল। কারণ এটাও ইস্যু করে কে? এটা হচ্ছে ইস্যু করে আইসিটি মিনিস্ট্রি বা তার অধীনে কোনো তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান। ঠিক আছে, এই কারণে এটাও শ্যাল হবে। ওকে, তারপরে 87 কি বলতেছে? প্রিজাম্পশন অ্যাজ টু বুক, ম্যাপস এন্ড চার্টস। এইখানে দেখেন, এইখানে গভর্নমেন্ট কথাটা লেখা আছে কিনা খেয়াল করে দেখেন। আছে না স্যার, এখানে গভর্নমেন্ট নাই। এইটা হচ্ছে প্রাইভেটলি, মনে রাখবেন এটা হচ্ছে প্রাইভেটলি, এই কারণেই এটা হচ্ছে মে। যেরকম আমি যদি একটা বই লিখি তাহলে সেটার ক্ষেত্রে প্রিজাম্পশনটা কি বলেন তো? স্যার আপনি যদি বই লেখেন, এটা যদি স্যার প্রকাশিত হয়ে যায় তাহলে তো এটা শ্যাল হওয়ার কোনো সুযোগ নাই স্যার, এটা মেন হবে। তাহলে আমি এখানে প্রশ্ন হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, তাই না? যে পাণ্ডুলিপিটা যখন থাকতেছে তখন কি হচ্ছে? তখন সেটার ক্ষেত্রে মে। আর যখন পাণ্ডুলিপিটা পাবলিকলি এক্সপ্রেড হচ্ছে, যেরকম হচ্ছে ধরেন একটা নিউজ পেপার, যখন নিউজ পেপার অফিসে থাকে, অর্থাৎ মানে আপনি যখন নিউজ পেপারটা মানে প্রেসে দেননি বা পাবলিকলি সেটা ছড়াই নাই, ততক্ষণ পর্যন্ত সেটা কি? ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু মে প্রিজিউমের মর্যাদা পাবে। শ্যাল তখনই হবে যখন ওটা পাবলিকলি প্রচারিত হয়ে যাবে, কারণ সেটা আর কি করার অপশন থাকবে না, সেটা আর ঘষা মাজা করার অপশন থাকবে না। বুঝতে পেরেছেন? স্যার তাহলে স্যার জাতীয় শ্যাল হবে। তাহলে বুকস, ম্যাপস এন্ড চার্টস এটা যখন প্রাইভেটলি কালেকশনে থাকবে
তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেখানে আমরা প্রিজাম্পশন নিব মে। ওকে, জি স্যার। তারপরে স্যার প্রিজাম্পশন অ্যাজ টু টেলিগ্রাফিক মেসেজ, এটা আবার মে প্রিজম। এটার প্রয়োজন নাই, এটা বাদ দেন। তারপরে স্যার 88 এর 1, এটা হচ্ছে যে ডিজিটাল কমিউনিকেশন সম্পর্ক। ডিজিটাল কমিউনিকেশন। এখন এই যে ধরেন যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি, এটার কি অথেন্টিক কোনো সোর্স আছে যে আমিই দিয়েছি? ডিজিটাল আমার আইডি হ্যাক করতে পারে না, হ্যাক হয়ে কেউ মেসেজ দিতে পারে না? জি জি স্যার, খুবই পসিবল এটা। আবার ধরেন যে হচ্ছে আমার সাথে আমার বন্ধু আছে, সে দুষ্টামি করে আমার ফোনটা নিয়ে আনলক করে একটা উল্টাপাল্টা মেসেজ দিয়ে দিল, হতে পারে না? পারে। এই কারণে এখানকার প্রিজাম্পশন দেখবেন মে। যেখানেই দেখতেছেন যে একটু ব্যত্যয় ঘটার সুযোগ আছে সেখানেই মে। একটু খেয়াল করে দেখেন, জিনিসগুলো শুধুমাত্র পড়বেন না, চোখ কান খোলা রাখবেন। জ্ঞান শুধু বই পড়ে হয় না, জ্ঞান শুধু লেকচার শুনে হয় না, জ্ঞান আসলে আহরিত হয় অটোমেটিক্যালি। আপনি যদি চোখ কান খোলা রাখেন আপনার জ্ঞানী হতে সময় লাগবে, কিন্তু আপনি যদি চোখ কান বন্ধ করে শুধু বই পড়েন আপনি কখনোই জ্ঞানী হতে পারবেন না। ওকে, আচ্ছা, এরপরে স্যার ওটা শেষ স্যার। 89টা হচ্ছে দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। এটাও মে প্রিজম, মানে দাখিল করা হয় না এটা স্যার, যেটা দাখিল করার জন্য আদালত নির্দেশ দিয়েছে সেটা দাখিল করে নাই। জি, আরেকবার একটু আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, প্লিজ আরেকবার। দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। এখানে বলছে যে আদালত যে দলিল তলব করিয়াছে তাহা দাখিল করিবার নোটিশ দেয়া সত্ত্বেও দাখিল করা হয় নাই, এরূপ দলিল সম্পর্কে যে অনুমান করবে সেটা হবে মে। আচ্ছা, না স্যার, এটা শ্যাল স্যার, এটা শ্যাল প্রিজম। এটা কত পড়তেছেন? 90? এটা 89 স্যার। আচ্ছা, আরেকবার একটু পড়েন দয়া করে। এটা স্যার যে দলিল দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। প্রিজাম্পশন হ্যাজ টু এক্সিকিউশন এটসেট্রা অফ ডকুমেন্ট নট প্রডিউস, এটা শ্যাল প্রিজম। না, এটার ভেতরের অংশটুকু পড়েন কিবরিয়া ভাই, এখানে একটা টুইস্ট আছে স্যার। ভিতরের অংশ হচ্ছে আদালত যে দলিল তলব করিয়াছে এবং তাহা দাখিল করিবার নোটিশ দেয়া সত্ত্বেও দাখিল করা হয় নাই, এইরূপ প্রত্যেক দলিল আইনের বিধান অনুযায়ী সহিময়কৃত স্ট্যাম্পযুক্ত ও সম্পাদিত হইয়াছে বলিয়া আদালত অনুমান করিবেন। আচ্ছা, ধরেন যে আমি একটা দলিল আপনার এগেইনস্টে প্রমাণ করতে চাচ্ছি যে আমি তার কাছে বিক্রয় করেছি বা সে আমার কাছে বিক্রয় করেছে। এখন যে গ্রহীতা তার কাছে দলিলটা থাকা উচিত, তাই না? স্বাভাবিক, জি হ্যাঁ স্বাভাবিক। এখন আপনাকে নোটিশ দিল যে ভাই তুমি দলিলটা আনো, যেহেতু দলিলটা নিয়ে কোশ্চেন উঠতেছে অরিজিনাল কপিটা আনো তো দেখি। কোর্ট বলল, এখন আপনি সেটা আনলেন না, এখন এইখানের একটা টুইস্ট হচ্ছে কোর্ট ধরে নেবে যে যদি আপনি আনতেন তাহলে সেটা আপনার এগেইনস্টে যেত। এটা 114 ভেতরে আবার পাবেন। তবে এখানে একটুকু মনে রাখলেই হবে যে যদি কোনো দলিল তলব করা হয় এবং তলবের প্রত্যুত্তরে যদি দলিলটা হাজির না করা হয় তাহলে দলিলটার অস্তিত্ব সম্পর্কে কোর্ট প্রিজাম্পশন নিবে যে হ্যাঁ এটা আছে, কিন্তু আনতেছে না। ঠিক আছে? এবং প্রিজাম্পশনটা কি ধরনের প্রিজাম্পশন? শ্যাল প্রিজম স্যার, শ্যাল। অর্থাৎ আপনাকে আদেশ দেওয়া সত্ত্বেও আপনি প্রতিপালন করেন নাই, এই কারণে আপনার এগেইনস্টে এটা মানে শ্যাল প্রিজিউম ধরে নেবে যে যেহেতু দলিলটা আপনি বলা সত্ত্বেও আপনি আনতেছেন না, কাজেই এই জিনিসটার অস্তিত্ব অবশ্যই আছে। স্যার এখানে যদি স্যার দলিলটা না থাকে স্যার, দলিলটা না থাকলে তো আপনার নোটিশই দিবে না। কোর্টের কাছে যদি মনে না হয় যে আপনার কাছে দলিল থাকতে পারে তাহলে তো কোর্ট নোটিশই ইস্যু করবে না আপনাকে। আচ্ছা স্যার, আমি তার বিপরীতটা মনে করছিলাম তো স্যার, যদি না থাকে না, তাহলে তো এখন ধরেন যে দলিলটা আপনি কি করতেছেন,
দলিলটা দাতা তার নিজের ইয়াতে রেখে দিছে। এখন এইখানে যদি বিবাদী বা দলিল গ্রহীতা যদি কোশ্চিন করে যে দলিলটা তার জিম্মাতে আছে, তাকে আনতে বলা হোক, সেটা ধরেন যে এই দাতাটা আনলো না, তাহলে কি ধরে নেবে? যেহেতু গ্রহীতা প্রশ্ন করতেছে দলিলটা সম্পাদিত হয়েছে এবং দাতার জিম্মায় আছে, তাহলে কোর্ট তাকে নোটিশ করবে। নোটিশ করা সত্ত্বেও যদি সে না আসে, না মানে দলিলটা হাজির না করে অথবা অপোজ না করে যে দলিলটা আসলে তার জিম্মায় আছে বা দলিলটা আসলে সম্পাদনই হয় নাই, এইরকম যদি কোনো ক্লেম না করে বা সেটা প্রমাণ না করতে পারে, তাহলে ধরে নেওয়া হবে দলিলটার এক্সিস্টেন্স আছে। ওকে, জি রাইট। আচ্ছা, এরপরে 90, আমরা এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। 90 কি বলছে? 90 স্যার 30 বছরের দলিল, পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। হ্যাঁ, পড়েন একটু। এটা বলছে স্যার, যখন কোনো একটি দলিল 30 বছরের পুরাতন বলিয়া গণ্য হয় বা প্রমাণ করা হয় এবং তা সংশ্লিষ্ট মামলার যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজত হইতে উহা আদালতে উপস্থিত করা হয়, তখন আদালত অনুমান করিতে পারেন যে সেই দলিল, স্বাক্ষর ও অন্যান্য সমস্ত অংশ যে লোকের হস্তান্তর বলিয়া অনুমিত হয়, সেই লোকেরই হস্তাক্ষর, এবং সেই ক্ষেত্রে দলিলটি সম্পাদন সহিমোহরকরণের বিষয় বিবেচ্য। সেই ক্ষেত্রে আদালত অনুমান করতে পারেন যে লোকের দ্বারা উহা সম্পাদিত ও সহিমোহরকৃত হইয়া বলে